সর্বদ্রষ্টা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিন যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামানকে। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং প্রশিক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবেন জনাব মোহাম্মদ রকিব হোসেন এনডিসি, রেক্টর বিপিএসসি। এরপরেই অনুষ্ঠিত হবে রেক্টর মহোদয় কর্তৃক দায়িত্ব অর্পণ ও প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আজকের এই সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য সহযোগী সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। সেই সাথে করোনাকালীন অত্যন্ত ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানের সানুগ্রহ উপস্থিতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য সকল শহীদ সদস্য। এছাড়া গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহীদ এবং আত্মত্যাগী ২ লক্ষ মা বোনদের। মাননীয় প্রধানমন্ত্রী, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বিদ্যমান থাকলেও নবনিযুক্ত কর্মকর্তাদের যথাসময়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আপনার সানুগ্রহ নির্দেশনায় বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩০৭ জন নবীন কর্মকর্তার জন্য ৬ মাস ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি ১১ অক্টোবর ২০২০ তারিখে শুরু করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই কোর্সটি পরিচালনা করে আজ আমরা সমাপনী অনুষ্ঠানে উপনীত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনায় এই কোর্সটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের আরো 6টি স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান যথা বিসিএস প্রশাসন একাডেমি, ব্যায়াম ফাউন্ডেশন ঢাকা, ব্যায়াম ফাউন্ডেশন বগুড়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে অনুষ্ঠিত এই কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের 14টি ক্যাডারে সর্বমোট ৩০৭ জন নবীন কর্মকর্তা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে 228 জন পুরুষ এবং 79 জন মহিলা প্রশিক্ষণার্থী কর্মকর্তা, যা শতকরা হিসাবে ৭৪.২৬% পুরুষ কর্মকর্তা এবং ২৬.৭৪% মহিলা কর্মকর্তা। মোট প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 93 জন, বিসিএস প্রশাসন একাডেমিতে 40 জন, ব্যায়াম ফাউন্ডেশন ঢাকায় 39 জন, ব্যায়াম ফাউন্ডেশন বগুড়ায় 35 জন, বার্ড কুমিল্লায় 45 জন, আর যে বগুড়াতে 30 জন এবং চট্টগ্রাম আরপিটিসিতে 25 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই পর্যায়ে আপনার সানুগ্রহ উপস্থিতিতে এবং সদয় সম্মতিক্রমে ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করছে। আপনি জেনে নিশ্চয়ই খুশি হবেন যে এই প্রশিক্ষণে বিপিটি সহ অন্যান্য 6টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী মোট ৩০৭ জন প্রশিক্ষণার্থী সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে মেধা তালিকার শীর্ষ 10% বিবেচনায় 31 জন প্রশিক্ষণার্থী সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রাপ্ত হয়েছেন, যার মধ্যে 18 জন পুরুষ কর্মকর্তা এবং 13 জন মহিলা
কর্মকর্তা রয়েছে, যার শতকরা হিসাবে পুরুষ কর্মকর্তা 58.06% এবং মহিলা কর্মকর্তা 41.94%। উল্লেখ্য যে মহিলা কর্মকর্তাগণ মোট প্রশিক্ষণার্থীদের মধ্যে 26.74% হলেও সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রাপ্ত হয়েছেন 41.94%, যা নিঃসন্দেহে প্রশিক্ষণে তাদের একাগ্রতা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বিগত 70তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রাপ্ত হয়েছিলেন 28.48% মহিলা কর্মকর্তা। লক্ষণীয় যে বিগত কোর্সের তুলনায় এই কোর্সের সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রাপ্তির পরিমাণ 13.46% বৃদ্ধি পেয়েছে। মাত্র একটি কোর্স তথা 6 মাসের ব্যবধানে এই উল্লেখযোগ্য বৃদ্ধি নারী কর্মকর্তাদের প্রশিক্ষণে আপনার অব্যাহত উৎসাহ ও সুদৃষ্টি এই অগ্রগতি উৎকর্ষ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে বলে আমাদের বিশ্বাস। এছাড়া নারী বান্ধব কর্ম পরিবেশ সৃষ্টি এবং নারীদের উন্নয়নের অপরিহার্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনার নিরলস প্রচেষ্টা উদ্যোগ অব্যাহত থাকায় বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল সদস্যের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ দিক নির্দেশনার পাশাপাশি করোনাকালীন কোর্সটি সুষ্ঠু ও সফলভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন সময়ে নানাভাবে পরামর্শ উৎসাহ প্রদান করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বশেষে আজকের এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদেরকে উৎসাহিত উজ্জীবিত করার জন্য আবারও বিপিজি সহ সংশ্লিষ্ট সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুজিব বর্ষের এই সোনালী লগ্নে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সান্নিধ্য সম্মতি পেলে এ পর্যায়ে প্রশিক্ষণার্থীর দায়িত্ব অর্পণ এবং শপথ বাক্য পাঠ করানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় সম্মতি জ্ঞাপন জন্য কামনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি দিনে আজ 25শে চৈত্র 1427, 8 এপ্রিল 2021 আমি মোহাম্মদ রকিব হোসেন, রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এই কোর্স সফলভাবে সমাপ্তকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ব্যক্তিগতভাবে এবং সকল প্রশিক্ষণার্থীকে সম্মিলিতভাবে রাষ্ট্রের পক্ষে এই দায়িত্ব প্রদান করছি যে আপনারা সবসময় জন্মভূমিকে ভালোবেসে দেশের মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের শ্রম, জ্ঞান, শিক্ষা, প্রশিক্ষণ এবং সময় নিবেদন করবেন। আপনারা কখনো অন্যায় ও অসত্যকে মেনে নেবেন না, অন্যায় ও অসত্যকে রোধ করার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন এবং মানুষের মঙ্গল চিন্তার ঊর্ধ্বে অন্য কোনো বিবেচনাকে স্থান দিবেন না। আমি ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী আমার কোর্স সমাপ্তি দিনে আজ 25শে চৈত্র 1427, 8 এপ্রিল 2021 এ মর্মে শপথ করছি যে আমি চিন্তা ও চেতনায় নৈতিকতাকে সমুন্নত রেখে দেশ ও দেশের জনগণের কল্যাণে সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে এবং সেবার মনোভাব নিয়ে আমার দায়িত্ব পালন করে যাব। আমি নিজে কোনো অন্যায় করব না,
এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রেক্টর মহোদয়। এই পর্যায়ে বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুজন প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণ বিষয়ে অনুভূতি প্রকাশ করবেন। প্রথমেই আসছেন জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া। সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। কথাগুলো বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সম্মানিত সুধী, ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব, বিপিএটিসির সম্মানিত রেক্টর, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের সাথে অনলাইনে সংযুক্ত ৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানগণ, ৩টি জেলার জেলা প্রশাসকগণ, অনুষদ সদস্যবৃন্দ ও সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না। একটি সমৃদ্ধ দেশে সিভিল সার্ভিসের গর্বিত সদস্য হবার সুযোগ হতো না। হে স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু, তোমাকে জানাই শত সহস্র সালাম। স্মরণ করছি জাতীয় চার নেতা ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল রাতে শাহাদাত বরণকৃত সকল শহীদদের প্রতি, বিশেষত নারী সমাজের অনুপ্রেরণা ও পথিকৃৎ বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বিদেহী আত্মার প্রতি ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদৃঢ় নেতৃত্বে সরকারের স্বচ্ছ নিয়োগ ব্যবস্থাপনার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সকল স্তরের সকল শ্রেণীর ছেলে মেয়েরা সরকারি চাকরিতে যোগদানের সমান সুযোগ পাচ্ছে, দেশ সেবার স্বপ্ন দেখছে। আমি সেজন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১১ই অক্টোবর ২০২০ হতে ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আমরা ৩৬০ জন প্রজাতন্ত্রের নবীন কর্মচারী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেছিলাম, যা আজ আপনার উপস্থিতিতে সফল সমাপ্ত হতে যাচ্ছে। এই প্রশিক্ষণে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, তার জীবনের দর্শন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, প্রয়োজনীয় বিধিবিধান, শুদ্ধাচার কৌশল ও অফিস ব্যবস্থাপনা হাতে কলমে শিখতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার আদর্শের পথ ধরে আপনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। আপনার জনবান্ধব নেতৃত্বগণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের রোল মডেল, দারিদ্র বিমোচনের পথিকৃৎ, এমনকি করোনা মহামারী নিয়ন্ত্রণেও বাংলাদেশ আজ বিশ্বনন্দিত। আপনার বলিষ্ঠ নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও সম অধিকার প্রতিষ্ঠার ফলে জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে, যা আমাদের করেছে ভীষণভাবে অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নির্দেশনায় প্রণীত রূপকল্প ২০২১, উন্নত বাংলাদেশ ২০৪১, ডেল্টা প্ল্যান ২১০০ এর ফলে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে উন্নয়নের স্বর্ণশিখরে আরোহণের পথে এগিয়ে যাচ্ছে। আপনার সুতীক্ষ্ণ মনন প্রসূত আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নের মাঝে আমরা সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিবিড় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই বুনিয়াদী প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে আমরা সর্বদা সচেষ্ট থাকব। আমরা কথা দিচ্ছি, জাতির পিতার আমৃত্যু আত্মত্যাগ সংগ্রামের মাধ্যমে যে স্বাধীন দেশটির স্বপ্ন দেখেছিলেন, যে সোনার বাংলা
প্রতিষ্ঠার জন্য জাতির পিতা আত্মোৎসর্গ করেছেন। সেই অসমাপ্ত স্বপ্ন পূরণে, স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা থাকব সদা জাগ্রত, নিবেদিত প্রাণ, বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ। এবার অনুভূতি প্রকাশ করতে আসছেন সেই মারিফত তারিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের এই অনন্য সন্ধিক্ষণে ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ জানাতে চাই অনলাইন ও সশরীরে উপস্থিত সকলকে। প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের এবং আত্মত্যাগী ২ লক্ষাধিক মা বোনকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি শোকাবহ ১৫ই আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের এবং শহীদ জাতীয় ৪ নেতাকে। ৬ মাস মেয়াদী এ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সত্যিকার অর্থেই আমাদের বুনিয়াদ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের দেশপ্রেমিক, জনমুখী, ইতিবাচক ও জনবান্ধব করে গড়ে তোলার প্রয়াসে প্রশিক্ষণার্থীদের সংযুক্ত করা হয়েছিল সচিবালয়, বিভিন্ন জেলা, উপজেলা, পল্লী উন্নয়ন একাডেমি তথা সমবায় সংগঠন এবং নিজ নিজ গ্রামে। এ সময় গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধুর সে অমোঘ বাণী, বাংলাদেশ আমার স্বপ্ন, ধ্যান ধারণা ও আরাধনার ধন। আর সে সোনার বাংলা ঘুমিয়ে আছে চির অবহেলিত গ্রামের আনাচে কানাচে। প্রশিক্ষণের সবচেয়ে উল্লেখযোগ্য, অনুপ্রেরণাদায়ক ও আবেগঘন অধ্যায় ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মুহূর্তটুকু। হিমালয় সদৃশ সে অটল আদর্শে, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমায় প্রবলভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়েছি আমরা। পাশাপাশি আমরা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য বিমোচন, জীবন মান উন্নয়ন ও আর্থসামাজিক বৈষম্য দূরীকরণের জন্য সরকারের গৃহীত অভাবনীয় কার্যক্রম সমূহ। শহরে বেড়ে ওঠার কারণে গ্রামকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি আমার। প্রশিক্ষণকালীন মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাপ্রসূত আমার গ্রাম আমার শহর কর্মসূচি প্রত্যক্ষ করতে যেয়ে অনুভব করেছি গ্রামের মানুষের প্রত্যাশা, স্বপ্ন ও সংগ্রামের স্বরূপ, আর মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি তাদের অগাধ আস্থা। আমরা দেখেছি দিন বদলের সনদ বাস্তবায়নের উজ্জ্বল দৃশ্য। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম সমূহ আমাদের মধ্যে একটি অসাম্প্রদায়িক চেতনার সঞ্চার করেছে। এছাড়াও নানাবিধ প্রশিক্ষণ ও খেলাধুলা আমাদের সুস্থ শরীর ও মন গঠনে ভূমিকা রাখার পাশাপাশি আমাদের শিখিয়েছে নেতৃত্বের গুণাবলী এবং দলগত কাজের গুরুত্ব এবং মহত্ব। সর্বোপরি বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে গ্রথিত হয়েছে আন্তঃক্যাডার ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন, যা আমাদের ভবিষ্যৎ সরকারি কার্য সম্পাদনে গতির সঞ্চার করবে, সন্দেহ নেই। বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকল সময়ে জনগণের সেবা করার প্রত্যয় নিয়েছি আমরা। মহান ১৯৭১-এর আদর্শই ৭১তম বুনিয়াদী কোর্সের প্রশিক্ষণার্থীদের কর্মজীবনের মূল মন্ত্র হয়ে থাকবে। সবশেষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিশ্বমানে উন্নয়নের মাধ্যমে দক্ষ ও দেশপ্রেমিক জনসেবক গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাবে সেই আশা ব্যক্ত করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব শেখ ইউসুফ ফারুক মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, উপস্থিত অনলাইনে সংযুক্ত সম্মানিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। মুজিব বর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো স্মরণ করছি মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ বীরাঙ্গনা, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন জাতি হিসাবে ইতিহাসে প্রথমবার এর মতো আত্মপরিচয় পেয়েছি। আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ৭৫ 15 আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। স্মরণ করছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল বীরদের। সুপ্রিয় নবীন সহকর্মীবৃন্দ, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও গৌরবোজ্জ্বল মুজিব বর্ষে ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সুসম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীকে আমি অভিনন্দন জানাচ্ছি। কোভিড মহামারীর মধ্যে বিপিএটিসি সহ 7টি প্রতিষ্ঠান বুনিয়াদী প্রশিক্ষণের নিয়মকানুনের কোনরূপ ব্যত্যয় না ঘটিয়ে সুচারুরূপে কোর্সটি সম্পাদন করতে পেরেছেন, এই জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি 6 মাসের এই কোর্সটি আমাদের নবীন সিভিল সার্ভেন্টদের দীর্ঘ কর্মজীবনে শক্ত বুনিয়াদ গড়ে দিতে সক্ষম হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রজাতন্ত্রের নবীন কর্মচারীরা তাদের স্ব কর্মস্থলে ফিরে যাবেন এবং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে জনগণের সেবাদানে সচেষ্ট হবেন, এই প্রত্যাশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, 6 মাস পূর্বে যখন কোর্সটি শুরু হয় তখন আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। প্রথমত, কোভিড মহামারী পরিস্থিতিতে প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ আয়োজন করা, এটি ছিল বড় চ্যালেঞ্জ। এই জন্য আমরা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছিলাম। এই জন্য প্রশিক্ষণার্থীদের চলাচল সীমিত করা ছাড়াও অনলাইনে সেশন পরিচালনা, প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য আলাদা কক্ষ বরাদ্দ সহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদির প্রাপ্যতা নিশ্চিত করা ছিল অন্যতম। এছাড়া বিপিএটিসি ছাড়াও আরো 6টি প্রতিষ্ঠানে পরিচালিত প্রশিক্ষণের অভিন্ন মান নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই জন্য অভিন্ন পরীক্ষা পদ্ধতি প্রবর্তন, কেন্দ্রীয়ভাবে পরীক্ষার মূল্যায়ন, সেশন সময়ের সমরূপে নিশ্চিতকল্পে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক মনিটরিং ও সমন্বিত ফলাফল প্রস্তুতকরণের মতো পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম। ফলশ্রুতিতে সবগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষণের সমমান নিশ্চিত করা সম্ভবপর হয়েছে। এই জন্য বিপিএটিসি সহ সবগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অভূতপূর্ব সহযোগিতা আমরা পেয়েছি। প্রশিক্ষণের মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, বিশ্বব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও লোক প্রশাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের কারণে সনাতন কর্মী বাহিনী ক্রমশ জ্ঞান কর্মী বাহিনীতে পরিণত হচ্ছে, যা আমাদের বিপিএটিসিতে বিভিন্ন একাডেমিক সেশনের মাধ্যমে জেনেছেন। সমাজ ও ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারা দ্রুত পরিবর্তন ঘটছে। দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সুশীল সেবকদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্ধভাবে আইন কানুন অনুকরণের পরিবর্তে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানই মূল লক্ষ্য হওয়া উচিত। জনগণকে যথোপযুক্ত সেবা প্রদানের জন্য প্রয়োজন যুগ উপযোগী প্রশিক্ষণ। বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয়। আমি আশা করি প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান
প্রশিক্ষণার্থীদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে এবং সেবা গ্রহীতারা তাদের কাঙ্ক্ষিত সেবাটি দ্রুততম সময়ে পেয়ে যাবে। সুপ্রিয় সুধী, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। এই অভিপ্রায় পূরণে দক্ষ জনপ্রশাসনের কোনো বিকল্প নেই। এজন্য সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নে সরকার সবিশেষ গুরুত্ব দিচ্ছে। সকল গ্রেডের কর্মচারীদের জন্য 60 ঘন্টা কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। চালু হয়েছে প্রধানমন্ত্রীর বৃত্তি ও বঙ্গবন্ধু ফেলোশিপের মতো আকর্ষণীয় মেধাবৃত্তি। দেশ ও বিদেশে সরকারি কর্মচারীদের উচ্চতর প্রশিক্ষণ ও একাডেমিক ডিগ্রি গ্রহণকে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার বিশেষ বাজেট বরাদ্দ বিনিয়োগ করছে। যেমন বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমানে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বাস্তবায়িত হচ্ছে বিশেষ ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ প্রকল্প। এরূপ দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অনেকগুলি মন্ত্রণালয়, বিভাগ কিংবা দপ্তর সংস্থায় বাস্তবায়িত হচ্ছে। মোট কথা, বর্তমান সরকার কর্মচারীদের গুণগত মান উন্নয়নে বেশ জোর দিয়েছে এবং এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে। আমি আশা করতে পারি জাতি অচিরেই এর সুফল ভোগ করতে পারবে। বিশেষত এলডিসিভুক্ত দেশের কাতার থেকে উত্তরণ ঘটিয়ে আমরা যখন মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ও ভিশন 2021 এর সফল বাস্তবায়নের মাধ্যমে। এই বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীরাই জড়িয়ে থাকবে চিরকাল। কাজেই আমাদের আশা, ভবিষ্যতেও জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে আপনাদের আন্তরিক কর্মপ্রয়াস অব্যাহত থাকবে। পরিশেষে আমি আজকের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকতে স্বনামীয় সম্মতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সহ আয়োজকদের প্রতি। প্রশিক্ষণ সমাপ্তকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীর প্রতি রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ সিনিয়র সচিব মহোদয়কে। এবার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন, অনুষ্ঠানের সভাপতি বিপিএটিসির রেক্টর জনাব মোহাম্মদ রকিব হোসেন এনডিসি, বিপিএটিসির অনুষদ সদস্যগণ, অনলাইনে সংযুক্ত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বুনিয়াদী কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবদানে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ৭৫-এর 15 আগস্ট শাহাদত বরণকারী সকলের প্রতি। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনকে। সবার সম্মিলিত অবদানেই অর্জিত স্বাধীনতার 50 বছর উদযাপন করেছি আমরা এবছরই। একই সময়ে আমরা পালন করছি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলাদেশের টেকসই উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে চলছি এক উন্নত ভবিষ্যতের দিকে। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে সিভিল সার্ভিসের নবীনতম সদস্য হিসেবে আপনারা বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছেন। এই জন্য আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসেবে আপনাদের কর্মজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আজ অতিক্রম করছেন। আমি প্রত্যাশা করি বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণের পর প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। সিভিল সার্ভিসের সদস্যদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ একটি আবশ্যকীয় প্রশিক্ষণ কোর্স। চাকরির শুরুতেই এই প্রশিক্ষণ নবীন কর্মকর্তাদের সরকারের নানামুখী কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে। এছাড়া আন্তঃক্যাডার সুসম্পর্ক তৈরিতে এ প্রশিক্ষণের বিকল্প নেই। সিভিল সার্ভিসের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে বিপিএটিসির পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে এই কোর্স আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো বিপিএটিসির কোর্স কারিকুলাম এবং প্রশিক্ষণ পদ্ধতি যথাযথ অনুসরণ করে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করছে। বিষয়টি অত্যন্ত আনন্দের এবং প্রশংসাযোগ্য। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন মধ্যম আয়ের দেশে উন্নীত হবার সবগুলো শর্তই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া। এজন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সাফল্যের সঙ্গে অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করছি 2030 সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। এই লক্ষ্য অর্জনে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা এক বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা তা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে এ প্রশিক্ষণের আয়োজন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতিফলন ঘটিয়ে বিশেষ ক্যাডার কর্মকর্তাদের জন্য অত্যাবশ্যকীয় এই প্রশিক্ষণ আয়োজনে আমরা সক্ষম হয়েছি। এজন্য এই সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সুশাসনের একটি পূর্ব শর্ত সেবামুখী ও জনমুখী সিভিল সার্ভিস। এই সার্ভিসের সদস্যগণ সরকারের নীতি নির্ধারণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে তা বাস্তবায়ন করবেন। এজন্য সিভিল সার্ভিসের সদস্যদের পেশাদারী জ্ঞান, দক্ষতা ও মানসিকতা এই তিনটি ক্ষেত্রেই উন্নয়ন প্রয়োজন। এ অর্জনে মানসম্পন্ন প্রশিক্ষণের বিকল্প নেই। রূপকল্প 2021-এ সুশাসনের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। এর উপর ভিত্তি করেই আমাদের সরকারের উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছে। সরকারের নীতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের জনগণের মাঝে আস্থার মনোভাব সৃষ্টি করতে হবে। জনগণের মধ্যে বিশ্বাস জাগ্রত করতে হবে যে আপনার কার্যক্রমের মূল লক্ষ্য জনসেবা। আমি গণপরিষদে খসড়া শাসনতন্ত্র অনুমোদন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বক্তব্যটি স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেন, কোট, সরকারি কর্মচারীরা একটি আলাদা জাতি নয়, তারা আমাদের বাপ, আমাদের ভাই। তারা কোনো ভিন্ন শ্রেণী নয়। মজদুর কৃষকদের যে অধিকার, সরকারি কর্মচারীদের সে অধিকার থাকবে। এর বেশি অধিকার তারা পেতে পারেন না। সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে তারা শাসক নন, সেবক। তাই সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে বিন্দুমাত্র অসুবিধার সম্মুখীন না হন সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আপনাদের। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আপনাদের নিষ্ঠা ও দেশপ্রেম সরকারের উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন আরো গতিশীল করতে সহায়তা করবে। এর ফলে সরকারের উপর জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। আমি আশা করি প্রশিক্ষণলব্ধ জ্ঞান, অভিজ্ঞতার যথাযথ চর্চা ও প্রয়োগের মাধ্যমে জনগণ ও সরকারের এই আশা পূরণে আপনারা দৃঢ়প্রতিজ্ঞ হবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানাই
জনপ্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঝে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমি বিশ্বাস করি আপনার দেওয়া অনুপ্রেরণা তাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের সাফল্য কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রীকে। সংবাদগুলো শুনি। এই পর্যায়ে সম্মিলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান। সনদ বিতরণের সানুগ্রহ সম্মতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটু পরে অবশ্য আমি ভাষণ দেব, তবে আমি খুব এটা আমার জন্য খুবই দুঃখজনক যে আমি নিজে ওখানে উপস্থিত থাকতে পারলাম না করোনার কারণে। তবে যত দূরেই থাকি আমি আছি আপনাদের কাছে, আপনাদের মাঝে। আর বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখন ভার্চুয়ালি আমরা এই অনুষ্ঠানগুলি সম্পন্ন করছি। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বিসিএস কর্মকর্তাদের মাঝে মেধা সনদ বিতরণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমার পক্ষ থেকে আপনি করবেন। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বুনিয়াদী প্রশিক্ষণের সমন্বিত মূল্যায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেবেন। প্রথমেই আসছেন তৃতীয় স্থান অধিকারী জনাব ASM তাজুল ইসলাম। এরপর দ্বিতীয় স্থান অধিকারী জনাব মোসাম্মদ হামিদা খাতুন। এবার প্রথম স্থান অধিকারী জনাব ANM আশিক বিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনদপত্র বিতরণ করার জন্য প্রতিমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে প্রশিক্ষণার্থীবৃন্দকে আহ্বান জানাচ্ছি দাঁড়িয়ে আমাদের গৃহীত সনদপত্র প্রদর্শন করার জন্য।
প্রশিক্ষণার্থীবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সভাপতি, সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সাফল্যের সঙ্গে এই কোর্স সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের আমার আন্তরিক অভিনন্দন। করোনার মতো বৈশ্বিক মহামারীর প্রাদুর্ভাবের মধ্যে সফলভাবে কোর্সটি আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1948 সালে সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে তিনি আমাদেরকে একটি রাষ্ট্র উপহার দিয়েছেন এবং বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। এটা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব তিনি হাতে নিয়েছিলেন। যে বাংলাদেশটা দীর্ঘদিন একটা প্রদেশ, যে বাংলাদেশ শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিগৃহীত ছিল, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, রাস্তাঘাট, পুল, ব্রিজ সব কিছু যেখানে ধ্বংসপ্রাপ্ত, কারেন্সি নোট ছিল না, গোলায় এক ফোঁটা খাদ্য ছিল না, 1 কোটির উপর মানুষ শরণার্থী, 3 কোটির উপর মানুষ গৃহহারা, গণহত্যার ফলে বিভিন্ন পরিবার ধ্বংসপ্রাপ্ত, একেবারে বলতে গেলে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যাত্রা শুরু করেছিলেন। হাতে সময় পেয়েছিলেন মাত্র 3.5 বছর। একটি জাতির জন্য এটা অত্যন্ত স্বল্প একটি সময়, কিন্তু এই 3.5 বছরের মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে তিনি গড়ে তুলেছিলেন এবং একটা প্রদেশকে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার সব ধরনের আইন, নীতি, বিধি সব কিছু করে দিয়েছিলেন এবং আমাদের মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান উপহার দিয়েছিলেন। এবং একটি স্বাধীন রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি একটা শিক্ষা ব্যবস্থাকে একদিকে যেমন আধুনিকীকরণের জন্য ডক্টর কুদরতি খোদা কমিশন গঠন করেন এবং শিক্ষার ব্যবস্থাটা নেন, সেই সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস রিঅর্গানাইজেশন কমিটি গঠন করেন, যে আমাদের স্বাধীন দেশের উপযোগী একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কিভাবে গড়ে উঠবে সেটারও একটা ব্যবস্থা তিনি নিয়েছিলেন। অর্থাৎ আমরা যখন রাষ্ট্র পরিচালনা করতে যাই তখন আমরা দেখি যে এত অল্প সময়ের মধ্যে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে কোনো নেতা এভাবে করতে পারেননি, যে একটা রাষ্ট্রীয় কাঠামোকে কিভাবে তিনি দাঁড় করিয়েছিলেন। শুধু তাই না, অর্থনৈতিকভাবেও বাংলাদেশকে স্বাবলম্বী করবার জন্য তিনি খেতে খামারে, কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি করার যেমন আহ্বান দিয়েছিলেন, পাকিস্তানিদের পরিত্যক্ত সমস্ত শিল্প কলকারখানা সবই তিনি জাতীয়করণ করেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেগুলি পরিচালনা করেন, সেই সাথে সাথে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যান। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি 7 ভাগের উপরে উন্নীত হয়েছিল। বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। দুর্ভাগ্য আমাদের 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাকে না, বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতাকে হত্যার সাথে সাথে আপনারা জানেন যে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই, আমার ছোট ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমার আরেক ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, এবং আমার 10 বছরের ছোট্ট শিশু ভাই রাসেল সহ আমাদের পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যা যেমন পারিবারিকভাবে আমরা সব হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তার সকল আশা, ভরসা, ভবিষ্যৎ। কারণ যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়,
সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সরকার ক্ষমতা দখলের যে পালা শুরু হয়, তারপরে বাংলাদেশ আদর্শ বিচ্যুত হয়। 21টা বছর সময় নষ্ট হয়ে গেছে একটি স্বাধীন দেশের। এই 21 বছর অনেক উন্নতি করা যেত, বা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি বেঁচে থাকতেন বেশি সময় লাগতো না, তিনি আরো 5 বছরের একটা পরিকল্পনা নিয়েছিলেন, তার মধ্যে বাংলাদেশ কিন্তু আরো দাঁড়িয়ে যেত, কিন্তু সেই সুযোগটা তাকে দেওয়া হলো না। এবং সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ যেন একেবারে দিকহারা হয়ে যায়। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। সরকার আসার পর থেকে আমরা জাতির পিতার সেই আদর্শ নিয়ে, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিই। এবং 96 থেকে 2001 সালের মধ্যে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং সারা বিশ্বব্যাপী একটা মর্যাদা আমরা পেতে শুরু করি এবং উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকে। দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা মানুষের ঘরে পৌঁছে দেওয়া, গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়া, যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিল্প কলকারখানা চালু করা, কৃষি উৎপাদন বৃদ্ধি করা, নানা কর্মসূচি এবং নিরক্ষরতা দূর করা, স্বাস্থ্যসেবা জনগণের দৈর্ঘ্যে পৌঁছে দেয়, এই ধরনের অনেক কর্মসূচি ওই স্বল্প সময়ের মধ্যে আমরা কিন্তু হাতে নিয়েছিলাম, যার শুভ ফলটাও দেশবাসী পেতে শুরু করেছিল। তারপর 5 বছর সময়, খুব অল্প সময়ের মধ্যে আবার সরকার পরিবর্তন হলো, এরপর আবার 7টা বছর বাংলাদেশের জীবন থেকে হারিয়ে যায়। 2008 নির্বাচনে 2009 যখন আমরা সরকার গঠন করি, তখন থেকে আমরা পরিকল্পনা নেই। যেমন আমরা পূর্ব জাতিপিতা পদক অনুসরণ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শুরু করেছিলাম, ঠিক তেমনিভাবে আবার 2009 সরকার গঠন করে আমরা একদিকে যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছি, সেই সাথে সাথে 10 বছর মেয়াদী প্রথমবারে আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি 2010 থেকে 2020, এবং অত্যন্ত সফলতার সাথে আমরা তা বাস্তবায়ন করি। জাতিসংঘ ঘোষিত এমডিজিও আমরা সফলতার সাথে বাস্তবায়ন করি। আমরা 9 থেকে এ পর্যন্ত একটানা সরকারে আছি বলেই দেশের উন্নয়নের কাজগুলি ত্বরান্বিত করতে সক্ষম হয়েছি। আমরা 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি এবং তারই ভিত্তিতে আমরা 5 বছর মেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি একে একে প্রণয়ন করে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের যে লক্ষ্য ছিল 2008 নির্বাচন ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আল্লাহর রহমতে আমরা আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। বাংলাদেশ এখন একটা মধ্যম আয়ের দেশ হিসেবে সক্ষমতা পেয়েছে। আমরা দারিদ্র্যের হার হ্রাস করেছি, যেখানে 41 ভাগ থেকে আজকে 20 ভাগে আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি আমরা 8.15 উঠাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আজকে সারা বিশ্বটাকেই তোলপাড় করে দিয়েছে। সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাধা আসছে। কিন্তু তারপরেও আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমরা এর ভিতরেও কিন্তু আমরা বাজেট প্রণয়ন করে যাচ্ছি, আমরা পরিকল্পনাগুলি হাতে নিচ্ছি এবং হয়তো কিছুদিনের জন্য সব কিছুতে থমকে গিয়েছিল, তারপর আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ আমরা অব্যাহত রেখেছি। কারণ আমাদের লক্ষ্যটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আমি জানি আমার এখন যে বয়স, তাতে হয়তো 41 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করা বা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আজকে যারা এই যে নবীন অফিসাররা যারা আজকে প্রশিক্ষণ নিয়ে স্ব দায়িত্ব পালনে কাজে যাবেন, আপনাদের উপরেই কিন্তু এই দায়িত্ব পড়বে। তো আমি বলবো আমার 41-এর উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যোগ দেবেন। এবং এই কথাটা সবসময় মনে রাখতে হবে, আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাঙালি, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে চলব। 75-এর পর সে সম্মান আমরা হারিয়েছিলাম,
কিন্তু 2009-এর পর থেকে এ পর্যন্ত নিরলস পরিশ্রম করে সেই সম্মান আবার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে যেন আর কখনো এই সম্মান নষ্ট না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমি পরিকল্পনা করে যাচ্ছি, যেমন 2041 পর্যন্ত যেমন প্রেক্ষিত পরিকল্পনা করেছি, সেই সাথে সাথে আমরা 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান তৈরি করেছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। হ্যাঁ, এই সমস্ত পরিকল্পনাগুলি বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, প্রযুক্তি এবং বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন হবে, তার সাথে সামঞ্জস্য রেখেই আবার এগুলি হয়তো সময় মতো সংশোধন করতে হবে বা নতুন নতুন ধারণা নিতে হবে। কিন্তু একটা কাঠামো যদি থাকে তার উপর ভিত্তি করে কিন্তু সব কাজগুলি করা সম্ভব। আর আমি তো মনে করি এখনকার নতুন প্রজন্ম এত বেশি প্রযুক্তির বিকাশের কারণে আজকে তাদের চিন্তা ভাবনা শিক্ষা অনেক বেশি অগ্রগামী, কাজে সেগুলি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবসময় দেশের মানুষের জন্য যে একটা কর্তব্যবোধ সেটা অবশ্যই থাকতে হবে। কাজে আমরা ডিজিটাল বাংলাদেশের সেই সময় করেছিলাম বলেই কিন্তু আজকে এই যে ভার্চুয়ালি সবার সঙ্গে মিশতে পারছি বা কথা বলতে পারছি বা কাজগুলি করতে পারছি। এটা যদি না হতো তাহলে কি অবস্থাটা দাঁড়াতো। 96 সালে যখন আমি সরকার আসি, কারো হাতে কিন্তু মোবাইল ফোন ছিল না, আমাদের ফোন ছিল সব অ্যানালগ, ডিজিটাল ছিল না। আওয়ামী লীগ সরকার এসে কিন্তু ডিজিটাল ফোন করে এবং মোবাইল ফোনগুলি আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়ে সকলের হাতে হাতে পৌঁছে দিয়েছি। আর এখন তো ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড সমগ্র বাংলাদেশে আমরা দিয়ে দিচ্ছি এবং অর্থাৎ যোগাযোগটা, তথ্য প্রযুক্তির যে যোগাযোগ সেটা অনেক উন্নতি আমরা করে দিয়েছি বলেই আমাদের কর্মসূচিগুলি আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জন্য 2020 এবং 2021 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করার ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু করোনার কারণে লোক সমাগম করে সেগুলি আমাদের স্থগিত করতে হয়। কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা সিদ্ধান্ত নিলাম বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। যাদের কিছু নেই, জমি নেই, ঘর নেই, তাদেরকে আমরা জমি এবং ঘর দেব এবং সেটা আমরা শুধু আমাদের না, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রকল্প, আশ্রয় প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আমরা সেটা দিয়ে যাচ্ছি এবং এটা সবাইকে এ দায়িত্বটা পালন করতে হবে যে এই বাংলার মাটিতে স্বাধীন বাংলাদেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এখানে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। আমাদের লক্ষ্য ছিল প্রতি ঘরে ঘরে আমরা আলো জ্বলব। আজকে কিন্তু বাংলাদেশে প্রায় 99% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। এমন অনেক দ্বীপাঞ্চলে আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ লাইন দিয়ে দিচ্ছি এবং সোলার প্যানেল দিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ সহ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের নৌপথ, সড়ক পথ, আকাশপথ, রেলপথ সব দিকেই কিন্তু আমরা বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যেন বাংলাদেশের কোনো অঞ্চল অবহেলিত না থাকে, প্রতিটি অঞ্চলের মানুষের জীবনে যেন উন্নয়নের ছোঁয়া পাওয়া যায়। আর সে কারণেই ঘোষণা দিয়েছি যে প্রতিটি গ্রামকেই আমরা শহরের সব ধরনের সুযোগ সুবিধা মানুষ যাতে পায় সে ব্যবস্থা করব। অর্থাৎ আমার গ্রামকে আমি শহর হিসেবে রূপান্তর করব। তার মানে হচ্ছে যে গ্রামীণ মানুষগুলি যেন নিজেদেরকে কখনো অবহেলিত মনে না করে, তারা যেন শহরের সকল সুযোগ সুবিধা পায়, সেভাবেই আমরা কিন্তু আমাদের পরিকল্পনা করে যাচ্ছি। আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটা আমাদের ধরে রাখতে হবে, এটা ধরে রেখেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি যে আমাদের যে অর্জন এ পর্যন্ত আমরা করেছি এটা ঠিক, এটা আমি বলবো না যে এটা শুধু আমার একার বা আমার দলের বা আমার সরকারের একার অর্জন না। আমি বরং সবাইকে সাধুবাদ জানাই যে আমাদের এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে একেবারে মাঠ পর্যায়ে সকলে, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী বলেন, আমাদের বিডিআর বলেন, আনসার বিডিবি বলেন বা প্রকৌশলরা বলেন বা প্রত্যেকে, আমাদের কৃষিবিদ, আমাদের গবেষক, সকলেই কিন্তু আন্তরিকতার সাথে কাজ করেছে। হয়তো সব নাম আমি হয়তো বলতে পারছি না, কিন্তু প্রত্যেকে যাকে যেখানে দায়িত্ব দিয়েছি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে বলেই মাত্র 12 বছরের মধ্যে
বাংলাদেশে আমরা বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ, 41-এর বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেইভাবে সেই কথা মাথায় রেখে জনগণের প্রতি মানে একটা আন্তরিক থেকে তাদের সেবা দেওয়ার মধ্য দিয়েই সকলকে কাজ করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা দেশে গণমুখী জনপ্রশাসন ব্যবস্থা সংহত করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। সিভিল সার্ভিসের সদস্যদের দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা স্বাধীনতার পরপর যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তুলছেন তখনও তিনি শুরু করেছিলেন, এবং সেই সীমিত সম্পদ দিয়ে কিন্তু তিনি বিদেশে প্রশিক্ষণ পিএইচডি করবার জন্য বা উচ্চশিক্ষার জন্য তিনি অফিসারদের পাঠানো শুরু করেছিলেন। 75-এর পর সেটা অনেকটা থমকে গিয়েছিল। যাও, আমরা এখন আবার উচ্চতর ডিগ্রি অর্জন, উচ্চতর প্রশিক্ষণ অর্জন এবং মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত আমাদের কর্মকর্তা বা কর্মচারীরা যে হয় সেদিকে বিশেষভাবে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা সেখানে ফেলোশিপ দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, অনুদান দিচ্ছি, যেখানে যেটা প্রয়োজন আমরা সেভাবেই কিন্তু ব্যবস্থা নিচ্ছি। কেন নিচ্ছি? যে আমরা চাই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতন যেন সকলে গড়ে ওঠেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কাজ করে যাচ্ছি। প্রশিক্ষণকে আমি সবসময় গুরুত্ব দিই, কারণ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর প্রশিক্ষণ ছাড়া কিন্তু কোনো কাজে উৎকর্ষ সাধন হয় না। আর বিজ্ঞানের যুগে বা প্রযুক্তির যুগে প্রতিনিয়ত যেহেতু নতুন নতুন ধারা আসছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য প্রশিক্ষণের উপর আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির আমরা উন্নতি করবার জন্য ব্যাপক ব্যবস্থা হাতে নিয়েছি, এবং আমরা প্রায় 1000 টাকার কথা বলা বোধহয় ঠিক না, তারপর আমি বলবো যে আমরা মানে এই বিপিএটিসি এটাকে আরো উন্নত মানের করবার জন্য টাকার কথা বাদলাম, আমি টাকার হিসাব বেশি করি না, আমি করি কাজের হিসাব। এর ভৌত অবকাঠামো পুনর্নির্মাণ করা এবং আনুষঙ্গিক সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা দিয়ে বিপিএটিসির সক্ষমতা বৃদ্ধি করবার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি অনেক টাকা দিয়ে। এই কাজটা যখন শেষ হবে, সিভিল সার্ভিসের প্রায় 2000 সদস্যকে একই সঙ্গে প্রশিক্ষণ দেওয়া যাবে। অল্প অল্প নয়, 2000 মতো যাতে একসঙ্গে ট্রেনিং নিতে পারে, আর ট্রেনিংয়ের সময়টাও আরো একটু বৃদ্ধি করার আমার ইচ্ছা আছে। এটা মাত্র 4 মাস ছিল, 6 মাস করেছি, ভবিষ্যতে আমি আর একটু লম্বা সময় নিয়েই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে চাই, যেন প্রত্যেকে আমাদের সরকারি কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমি 2015 সালে সকলের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা আমি করে দিয়েছি। সেই সাথে সাথে আরও কতগুলি পদক্ষেপ নিয়েছি, যেমন বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি। খালি কাজ করবো বললে হলো না, এই চুক্তির মাধ্যমে কে কতটুকু তার দায়িত্ব পালন করলো সেটাও কিন্তু আমরা যাচাই করে দেখতে পারি, এবং শুদ্ধাচার কর্মকৌশল সেটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি, এবং নানা ধরনের উদ্ভাবন, এই উদ্ভাবনী শক্তি যাদের মাঝে আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা এবং এভাবে কাজের মানটা বাড়ানো, সেদিকে আমরা যেমন দৃষ্টি দিচ্ছি, সেই সাথে সাথে আমাদের দেশের মানুষ তাদের নিরাপত্তা চিন্তা করে সামাজিক নিরাপত্তার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। অর্থাৎ একটি মানুষও না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় মরবে না, প্রত্যেকটা মানুষের জীবনের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি যেন পূরণ হবে। তাই আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া এবং দেশের উন্নয়নটা একেবারে তৃণমূলে নিয়ে যাওয়া, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। কারণ যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলবো। তাই আমাদের সিভিল সার্ভিসে যারা কাজ করেন তাদের এটাই মনে রাখতে হবে যে দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। আর বাংলাদেশ আমাদের মহান মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তারা অংশগ্রহণ করেছে। তাই বাংলাদেশ হবে মানে ধর্ম, লিঙ্গ, ধনী, দরিদ্র কোনো ভেদাভেদ না, মানুষ মানুষই, মানুষকে মানুষ হিসেবে দেখে তাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে তাদেরকে সমান অধিকার দিয়ে কাজ করতে হবে, এবং সেই মানসিকতা নিয়েই আপনারা জনগণের সেবা করবেন।
সেটাই আমি চাই। কারণ দরিদ্র কেউ তো ইচ্ছে করে দরিদ্র হয় না, আর দরিদ্র ভাই জন্মালেই তাকে আমরা অপবাদ দিতে পারি না, বা কেউ প্রতিবন্ধী বা অটিস্টিক হলেই তাকে আমরা অপবাদ দিতে পারি না। কিন্তু তাদেরকে সাহায্য করা দরকার, যে তারাও সমাজে উঠে দাঁড়াতে পারে, মাথা উঁচু করে চলতে পারে। সেইভাবেই আমরা কাজ করতে চাই, দেশের মানুষের সেবা। এবং জাতির পিতা যে কথা বলে গেছেন, 1975 সালের 26শে মার্চ সরোয়ার্দী উদ্যানের জনসভায় সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি কোট করছি, কোট, আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় এই গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়, ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন, ওরাই মালিক, আনকোট। বাংলাদেশের জনগণই বাংলাদেশের মালিক। সে জনগণ, সে একেবারে হতদরিদ্র হোক, একজন কৃষক হোক, শ্রমিক হোক, এবং একজন ভিখারি হোক, সেও কিন্তু এই দেশের মালিক। অর্থাৎ জনগণই হচ্ছে মালিক। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদেও কিন্তু একথাই বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ। সেই কথাটা মনে করি আপনারা তাদের সেবা দেবেন, এটাই আমি চাই। লোক প্রশাসন এবং মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন জ্ঞান এবং জনদরদী মনোভাব উন্নয়নের 6 মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ কাঙ্ক্ষিত ভূমিকা পালনে আপনাদের সহায়তা করবে বলে আমি আশা করি। আমি আশা করব কর্মজীবনের বৃহত্তর পরিসরে ফিরে গিয়ে আপনারা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা যথার্থভাবে প্রয়োগ করবেন। জনসেবা, দেশপ্রেমী মনোভাব সর্বোপরি, মুক্তিযুদ্ধের মহান চেতনাকে লালন ও সমুন্নত রাখতে আপনারা উদ্যোগী হবেন। মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশকে গড়ে তুলবেন। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারাও এই ব্যাপারে সতর্ক থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অপরকে যাতে সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিবেন। আমি সমগ্র দেশবাসীকে আজকে এই সভার মাধ্যমে সবাইকে বলবো, শুধু ঢাকা এবং অনলাইনে আরও অন্যান্য জায়গায় যারা আছেন, প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সেদিকে সকলে বিশেষভাবে আন্তরিকতার সাথে কাজ করবেন এবং প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। আমি যেমন মাস্ক পরা এটা একান্তভাবে দরকার, সেই সাথে সাথে একটু গার্গেল করা, বা প্রত্যেকে যখন মিশবেন বা কোথাও কাজ করবেন, অফিস আদালতে যাবেন বা মার্কেটে যাবেন, যেখানে যাবেন ঘরে ফিরে সাথে সাথে একটু গরম পানি ভাপটা নেবেন, যাতে, কারণ এই ভাইরাসটা সবসময় আপনারা দেখেন নাকের থেকে এটা নেওয়া হয়, নমুনা নেওয়া হয়, অর্থাৎ সাইনাসের যে বাসা বাঁধে, তো সেটা যেন না বাঁধতে পারে সেজন্য একটু গরম পানি ভাপ নিয়ে নিজেকে সুরক্ষিত করা এবং অপরকে সুরক্ষিত করা, এবং যেখানে যাবেন মাস্কটা পরে রাখবেন। কাজে সেদিক সেভাবে নিজেকে সুরক্ষিত করবেন এবং আপনার আশেপাশে যারা আছে তারা সুরক্ষিত থাকবেন। আপনারা যারা দায়িত্ব নিয়ে আজকে কর্মস্থলে যাবেন সেখানেও যাতে সকলে এই স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়টা অবশ্যই আপনারা দৃষ্টি দেবেন, সেটা আমি অনুরোধ করি। যাক, আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যারা খুব ভালো রেজাল্ট করেছেন তাদের তো বটেই, এবং সকলে মিলে পাশ করেছেন সেজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনাদের কর্মজীবন সার্বিক সাফল্য আমি কামনা করি। সবার জীবন সুন্দর হোক, সফল হোক, এবং আপনাদের প্রচেষ্টায় আমার বাংলাদেশের মানুষের জীবন সুন্দর সফল হোক। ইনশাআল্লাহ বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরিশেষে 71তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সফল আয়োজনের জন্য বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।